যাই হোক, আমরা শুরু করছি প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই যে স্থির তড়িৎ, আমরা তড়িৎ এমনিতে নরমালি জানি, এখানে স্থির তড়িৎ কি, এটাকে কেন আমরা স্থির তড়িৎ নাম বলছি, ঠিক আছে? তো সেইগুলো জানবো। এবং এই স্থির তড়িতের প্রাথমিক একটা যে ধারণা আমি বললাম, এই চ্যাপ্টার থেকে তোমার 1 থেকে 2 নাম্বার, ম্যাক্সিমাম যদি হয় 2 নাম্বার, আমি 1 নাম্বারই ধরেছিলাম, 2 নাম্বার হয়তো আমি ম্যাক্সিমাম ধরলাম, এটা থেকে থাকবে। কিন্তু তবুও আমাদেরকে এই চ্যাপ্টারটার জন্য আমাদেরকে 2 দিন সময় দিতে হবে। কেন না, এই যে আমরা স্থির তড়িৎটা পড়বো, তাহলে স্থির তড়িতের প্রাথমিক একটা ধারণা না থাকলে এই পরবর্তী চ্যাপ্টার গুলো করতে আমাদের অসুবিধা হবে। তো সেখানে নাম্বারটার পিছনে নয়, আমাদেরকে থিওরিটা কি সেটা জানতে হবে। তো সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই এরকম একটা ধারণা প্রথম নিতে হবে যে, ধরো আমরা জানি যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস, এই যদি কোনো নিউক্লিয়াস হয় যেটা ধনাত্মক তড়িৎধর্মী হয়, এটা আমরা জানি। কারণ কি না, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, হ্যাঁ, জেড সংখ্যক প্রোটন থাকে। আর কি না, এর মধ্যে নিউট্রন কণা থাকে, নিউট্রন কণা নিস্তড়িত হয়। তাহলে নিস্তড়িত হওয়ার জন্য যেহেতু পজিটিভ তড়িৎ এখানে প্রোটন কণা থাকে, সেই জন্য নিউক্লিয়াস হয় পজিটিভ, ঠিক আছে? এবং এর বাইরের পক্ষে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে কে না, ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রন এখানে বাইরে আবর্তন করে। তো এই যে ইলেকট্রন গুলো আবর্তন করছে, তো সেই আবর্তন এখানে করবে যে একটা নির্দিষ্ট বেগে করে, সেগুলো আমরা পরমাণু গঠন তত্ত্বে জানবো। কিন্তু এখানে আমরা যেটা জানাতে চাইছি যে কোনো একটা পরমাণু নিস্তড়িত হয়। আমরা এক্ষুনি বললাম যে পরমাণু নিউক্লিয়াস, পরমাণু তৈরি নিউক্লিয়াস এবং ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের কক্ষে থাকে ইলেকট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎধর্মী আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী। অথচ পরমাণু নিস্তড়িত হয় কেন না, সেটা আমরা জানি যে কোনো একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন কণা থাকে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, ঠিক আছে? আমরা জানি যে একটা প্রোটনের চার্জ এটা যদি পি হয়, পি সমান প্লাস, এটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং ইলেকট্রনের যে চার্জ মানে আধান, এটা -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। দুজনের আধানের পরিমাণটা সমান এবং যে কোনো পরমাণুর ক্ষেত্রে এদের সংখ্যাটাও সমান। তো সেই কারণেই, যেহেতু এতে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন আছে, সেই কারণে পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেয়। আর এই কারণেই যে কোনো পরমাণু হয় নিশ্চিত, ঠিক আছে? এবারে একটা পরমাণু কখন তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়, অর্থাৎ কখন আয়নে পরিণত হয়, যদি কোনোভাবে এই ইলেকট্রন একটা ছেড়ে দেয়, ইলেকট্রন যদি বেরিয়ে যায়, ঠিক আছে? যদি বেরিয়ে যায় তখন কি হবে, এই যে ধনাত্মক তড়িৎধর্মী কণিকা অর্থাৎ প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে সেই নিউক্লিয়াস কিন্তু এখানে আনচেঞ্জ থাকছে, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ওর মধ্যে যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আছে তারা আনচেঞ্জ থাকছে। ইলেকট্রন বাইরের প্রক্রিয়া থেকে ইলেকট্রন বেরোচ্ছে বা ঢুকছে, যদি বেরিয়ে যায় তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। তখন একটা পরমাণু যে নিস্তড়িত ছিল, সমান সংখ্যক ছিল বলে, যখনই তোমার প্রোটনের সংখ্যা বেড়ে, মানে প্রোটনের সংখ্যা একই আছে, ইলেকট্রন কমে যাচ্ছে, তাহলে আপেক্ষিকভাবে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তখন এই পরমাণুটা হয়ে যাবে পজিটিভ, পজিটিভ আয়ন, ধনাত্মক আয়ন, ঠিক আছে? একই রকম ভাবে যদি এর মধ্যে কোনো ইলেকট্রন প্রবেশ করে, এই জায়গায় যদি ইলেকট্রন প্রবেশ করে, তখন কি হবে, প্রোটন সংখ্যাটা চেঞ্জ, এটা হচ্ছে না। স্বাভাবিকভাবে যখনই প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের সংখ্যা, তখন ইলেকট্রনের চার্জ বেশি হবে, তখনই এটা হয়ে যাবে -v, নেগেটিভ চার্জ, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে কোনো একটা পরমাণু হয়ে যায় পজিটিভ আয়ন, আর পরমাণু আবার নেগেটিভ আয়নে পরিণত হয়ে যায়।
তো এইরকম পরমাণু নিয়েই তো তৈরি হয় বিভিন্ন পদার্থ। আমরা যে বিভিন্ন পদার্থ গঠিত হয়, যে কোনো পদার্থ তৈরি হয় কি এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে। তাহলে একটা পরমাণু যদি কোনোভাবে তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয় কোনো একটা পদার্থের, তাহলে সেই পদার্থটার বাকি পরমাণুগুলো এরকম ভাবে যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে কি হবে, ওই বস্তুটা টোটাল কি হবে, তড়িৎগ্রস্ত কণায় বা তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হবে, তার মধ্যে একটা আধানে সঞ্চার হবে। ঠিক আছে, এটা কিরকম ভাবে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে। যে ধরো একটা পরমাণু একটি মাত্র ইলেকট্রন ছাড়লো, মানে যেমন ধরো তোমরা জানো যে একটা সোডিয়াম পরমাণু নিস্তড়িত ছিল, যে সর্বোচ্চ ইলেকট্রন ছাড়তে পারে কটা, একটা। তাহলে একটি যখন ইলেকট্রন ছাড়বে তখন দেখো সোডিয়াম প্লাস। আবার যখন ধরো একটা ম্যাগনেসিয়াম পরমাণু, সেই যখন ইলেকট্রন ছাড়ে কটা ছাড়তে পারে, দুটো, সেই জন্য Mg+2 হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি তার আধানের পরিমাণটা কত হবে, 2 ইনটু ইলেকট্রনের চার্জ, তাই তো। সেই জন্য এই যে দুই গুণ করা থাকে, এর আধানের পরিমাণটা তখন 2 ইনটু ইলেকট্রনের চার্জ হয়। একই রকম ভাবে তিনটা যদি ছাড়ে তখন +3 হবে। ঠিক আছে, একই রকম যদি গ্রহণ করে একই রকম ভাবে এটা মাইনাস লেখা হবে তখন। ঠিক আছে, তো এইরকম ভাবে একটা পদার্থের পরমাণু, ধরুন আমি উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি যে সোডিয়াম পদার্থ, সোডিয়াম উপাদান দিয়ে, মানে সোডিয়াম পরমাণু দিয়ে তৈরি একটা পদার্থ, এটা সোডিয়ামের কোনো টুকরো, তাকে কোনোভাবে আহিত করছে, মানে তার মধ্যে আধান সৃষ্টি হচ্ছে। তো সেই আধান যদি সৃষ্টি হয় সেটা কিরকম ভাবে, তাহলে তো জানো যে সোডিয়াম থেকে তো একটি মাত্র ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। হুম? কিন্তু এর আধান কি করে বাড়াতে পারবো, এর আধান কি করে বাড়বে কি করে, একটির বেশি তো সোডিয়াম ইলেকট্রন ছাড়তে পারবে না, তাহলে বাড়বে কি করে, তার কারণ ওই সোডিয়াম পদার্থটা একটি মাত্র পরমাণু নিয়ে গঠিত নয় তো, ওর মধ্যে অসংখ্য পরমাণু আছে। তাহলে একটি পরমাণু একটি ইলেকট্রন ছাড়লো, আরেকটি পরমাণু আরেকটি ইলেকট্রন ছাড়লো, আরেকটি পরমাণু আরেকটি ইলেকট্রন ছাড়লো, এরকম ভাবে যত পরমাণু আছে সব পরমাণুগুলোই যদি একটি করে ইলেকট্রন ছাড়ে, যত ইলেকট্রন ছাড়বে তত গুণ তোমার আধান বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা এখান থেকে জানবো, এটা আমি একটু যদিও পরে বলছি, ওই কিউ সমান একটা এনই একটা সম্পর্ক আছে। তো এখানে এন যে সংখ্যাটা, এটা কত পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে তার পরিমাণ, যেটা আমি পূর্ণ সংখ্যা বলেছি। এই সংখ্যাটা যত বেশি হবে, যদি 10টা ইলেকট্রন ছাড়ে 10 ইনটু ইলেকট্রনের চার্জ, আধানের পরিমাণ হবে এটা। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কোন একটা পদার্থকে তুমি বিভিন্ন আধানে আহিত করতে পারো। ঠিক আছে, এবং আধানের পরিমাণ নির্ভর করবে ওই পদার্থের মধ্যে প্রত্যেকটি পরমাণু কত সংখ্যক পরমাণু এরকম ইলেকট্রন ছাড়তে পারে। যত বেশি সংখ্যক ইলেকট্রন ছাড়বে বা ইলেকট্রন গ্রহণ করবে, তত ওই পদার্থের আধানের পরিমাণটা বেশি হবে। তার মানে এখান থেকে তোমরা যেটুকু বুঝলে সেটা কি না, কোনো একটা বস্তুকে আহিত করতে হলে, আধান দিতে হলে, এটা ভাবতে হবে যে ওই পদার্থ থেকে ইলেকট্রন বেরোচ্ছে বা ঢুকছে। তার মানে ওই যদি ধনাত্মক আধান আহিত হয়, তাহলে জানবে যে ওই পদার্থ থেকে, অর্থাৎ ওই পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। যদি কোনো একটা পদার্থ ঋণাত্মক আধান আহিত হয়, তার মানে বুঝবে ওই পদার্থ থেকে ইলেকট্রন ঢুকেছে, মানে ইলেকট্রন ওখানে প্রবেশ করেছে বেশ কিছু সংখ্যা। ঠিক আছে, ওই সংখ্যার উপর নির্ভর করে আধানের পরিমাণটা তুমি জানতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে আধান, একটা বস্তুকে বস্তুর মধ্যে আধান সৃষ্টি করা যায় কিভাবে, আহিত করা হয় কিভাবে, এই সম্বন্ধীয় তোমাদের ঘটনা একটা ছোটবেলা থেকে পড়ে এসেছো। সেটা কি না জানো যে শীতকালে শুকনো চুলে যদি শুষ্ক চিরুনিকে ঘষা হয়, যাতে মাথা আইড়ানো হয়, তখন দেখা যায় কি যে চিরুনিতে চুলগুলো আটকে যাচ্ছে, বা কাগজের টুকরো ধরলে কাগজের টুকরো গুলো চিরুনিতে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এরকম ধারণা একটা থাকতে পারে, ধরো না প্রাথমিক যদি এই ধারণাটাই কারো চোখে ধরা পড়ে, এবং সে যদি এটা ভাবে, এটা সে দেখেছে যে কোনো একটা চুম্বক তার লোহার টুকরোকে আকর্ষণ করে।
ঠিক আছে। তাহলে চুম্বক একটা লোহাকে আকর্ষণ করতে পারছে, সে পেরেক হতে পারে, লোহার কোনো টুকরো হতে পারে, কোনো লোহার গুঁড়ো হতে পারে, আকর্ষণ করছে। এটা একটা চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করছে। তাহলে কি চিরুনিটা কোনোভাবে চুম্বকে পরিণত হয়? তো সেটা যদি হতে হয় তাহলে এটা তো ধাতু হতে হবে, এটা নাহলে তো চুম্বক হবে না, তাই না? কিন্তু এটা হচ্ছে ধাতু নয়, এটা তো একটা অন্তরক পদার্থ, পদার্থ পদার্থ। চিরুনিটা কাগজের টুকরো যাকে আকর্ষণ করছে, সেও তো কোনোদিন লোহার নিকেলের মতো চৌম্বক পদার্থ নয়। তাহলে আকৃষ্ট হচ্ছে কি করে? তাহলে নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে এটা চুম্বকের আকর্ষণ নয়, অন্য কিছু ঘটনা। সেটাই চিন্তা করতে গিয়ে দেখা গেছে কি, যে ওদের দুজনের মধ্যে অর্থাৎ চুল এবং চিরুনির মধ্যে ঘর্ষণের ফলে একটা তড়িতের সঞ্চার হচ্ছে, যেটাকে আমরা স্থির তড়িৎ বলবো। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে এই তড়িৎটাকে স্থির তড়িৎ কেন বলা হয়? না, এই যে পরমাণু বা পদার্থ, মানে পরমাণুর মধ্যে, এই পদার্থের মধ্যে যে পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, যে কোনো একটা পরমাণু তোমার কাছে ভাবতে পারো যে একটা পদার্থ আছে, এই পদার্থের কোনো একটা পরমাণু সেই ইলেকট্রন ছাড়বে, তাহলে কি হবে? প্লাস। আরো একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে, প্লাস। তাহলে এরকম ভাবে সমস্ত ইলেকট্রন পরমাণুগুলো যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তখন এই পদার্থটা প্লাস আধানে আহিত হবে। এবারে এই আধানের বৈশিষ্ট্য এটা, যেহেতু এটা অন্তরক পদার্থ, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন হয় কিভাবে? না, এটা জানি যে কোনো একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, আর মুক্ত ইলেকট্রনই এই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে অপরিবাহী পদার্থ মানে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই। তাহলে এই যে আয়ন, মানে এখানে কি বলবো, যখনই প্লাস আয়নে পরিণত হচ্ছে তাহলে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে। তাহলে যদি কোনো জায়গা থেকে কোনো একটা সোর্স থাকে যেখান থেকে ইলেকট্রন সে দিতে পারে, সেরকম যদি কোনো সোর্স থাকে, তবেই কি হবে? ইলেকট্রন ওর ঘাটতিতে, মানে ওর ঘাটতিটা পূরণ করবে। তাহলে সেটা আসতে হবে, আর ও তো আর উড়ে উড়ে আসবে না, গ্যাসের মতন, গ্যাসীয় কণার মতন যেমন ছুটে চলে যাবে সেরকম তো না। তাহলে একটা মাধ্যম থাকতে হবে, আর সেই মাধ্যমটা অবশ্যই পরিবাহী হতে হবে। কিন্তু যতগুলো শীতলদের ঘটনা আমরা বলবো, যার মধ্যে এই শীতল উৎপন্ন হবে, এগুলো কিন্তু সব অন্তরক পদার্থ, অপরিবাহী পদার্থ, এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে। ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে এই যেহেতু তড়িৎ পরিবহন করতে পারছে না, অর্থাৎ এই পদার্থটার মধ্যে যেখানে আধান তৈরি হচ্ছে, ওই আধানটা ওই জায়গাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, ওখান থেকে অন্য কোথাও যেতে পারছে না। সেই জন্যই এই তড়িৎটাকে আমরা স্থির তড়িৎ। আর এই যে আজকে পাখাটা ঘুরছে, লাইটটা জ্বলছে, যেই তড়িতের জন্য এটা কিন্তু উৎপন্ন হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে, যেটা তাপ বিদ্যুৎ কেন্দ্র হলে সেখানে তৈরি হচ্ছে, জলবিদ্যুৎ কেন্দ্র হলে সেই জায়গায় তৈরি হচ্ছে। সেখান থেকে এই পরিবাহীর মাধ্যমে তড়িৎটা আমাদের এই জায়গায় আসছে, আমরা সেটাকে ব্যবহার করছি। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে এরকম হয় না। আধান যেখানে উৎপন্ন হয় সেই স্থানে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে। আর এই কারণেই এটাকে আমরা স্থির তড়িৎ বলি। ঠিক আছে। তো এরকম ভাবেই কোনো একটা বস্তুকে, কোনো একটা পদার্থকে এবার তড়িৎগ্রস্ত করবো কি করে? তা সেটা করার জন্য এই যে বললাম, উদাহরণটা ঘষে দিলাম, চুলের সঙ্গে চিরুনি ঘষে দিলাম, অমনি কি হলো? চিরুনিতে এক প্রকার আধান তৈরি হলো, আর চুলে এক প্রকার আধান। এবারে এই জায়গায় একটা বৈশিষ্ট্য আছে, এটা যদিও তোমরা পরের চ্যাপ্টারতে পড়বে। একটা যদি ধনাত্মক আধান হয় আর একটা যদি ঋণাত্মক আধান হয়, এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি বিপরীত জাতীয় আধান, এই সমজাতীয় আধান হয়, অর্থাৎ এটাও ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, এরা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। একই রকম ভাবে এটা যদি ঋণাত্মক আধান হয়, এরাও পরস্পরকে বিকর্ষণ করবে, দুটোই যদি ঋণাত্মক হয়। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য এই আধানগুলোর আছে। তো স্বাভাবিকভাবেই এবারে আমাদেরকে এটা বুঝতে হবে যে, ধরে নাও যখন একটা তড়িৎগ্রস্ত বস্তু, আচ্ছা এটা বলার আগে জাস্ট এই কথাটা বলি, যেমন একটা চুম্বক, এটা একটা চুম্বক যার নর্থ পোল এবং সাউথ পোল আছে। সেই চুম্বক একটা চৌম্বক পদার্থ, অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করছে। আবার এটা জানো তো, আর একটা চুম্বক NS, যার আর একটা চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে, ঠিক কি না?
তো যেমন একটা চুম্বক আর একটা চুম্বককে আকর্ষণ করতে পারে, এরকম ভাবে একটা চুম্বক একটা চুম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে, যেটা চুম্বক নয়, লোহা নিকেল কপার ইত্যাদিকে আকর্ষণ করতে পারে। সেই রকম আধানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যেমন দুটো বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে, সেরকম একটা তড়িৎগ্রস্ত বস্তু বা একটা আধান একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে, তার মধ্যে আধান নেই। সেই কারণে এখানে আমরা চুন দিয়ে যখন চিরুনিকে ঘষলাম, তখন চিরুনিতে যে আধানটা তৈরি হলো, সেই আধানের জন্য এই কাগজের টুকরোগুলো নিস্তড়িত ছিল, তারা আকৃষ্ট হলো। ঠিক আছে? তো এবার আমাদেরকে জানতে হবে এই যে স্থির তড়িৎ, মানে একটা ধাতু একটা পদার্থের সঙ্গে আর একটা পদার্থের আমি ঘষে দিলাম, অমনি কি হলো না, দুটো পদার্থের মধ্যে একটা আধান সঞ্চার হয়ে গেল। এই আধানটা হচ্ছে কি, সৃষ্টি হচ্ছে কি না, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এটা একটা ইলেকট্রনীয় তত্ত্ব আছে, সেই তত্ত্বটা জানতে হবে। আচ্ছা, সেটা বলার আগে জাস্ট এই কথাটা একটু বলি। এই যে আমরা পরমাণুর কথা পড়েছিলাম, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো আবর্তন করছে। ঠিক আছে? এটা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এখানে আবর্তন করছে। তো এই ইলেকট্রন গুলো যখন বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, তো তার সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই কক্ষপথ বলা হয়। ওই ইলেকট্রনটা ওই কক্ষপথের যে ইলেকট্রন গুলো থাকে, তারাই বিভিন্ন রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে বা বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু যখন ওই পরমাণুটাকে বাইরে থেকে কোনো শক্তি তুমি প্রয়োগ করবে, তখন কি হয়, সামগ্রিকভাবে প্রত্যেকটা ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করছিল, অপেক্ষাকৃত তার হায়ার এনার্জি স্টেটে সংক্রামিত হয়, উচ্চ শক্তি স্তরে কিন্তু চলে যায়। ঠিক আছে? আর এটা তোমরা জানো যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে পারস্পরিক স্থির তড়িৎ আকর্ষণ বল, যদিও এটা আমরা ক্লাস 10 এ পড়েছিলাম, আবার 12 এ পড়বো এর পরের চ্যাপ্টারে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে এই আকর্ষণ বলের জন্যই নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো আবর্তন করে। তো যদি তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়, অর্থাৎ যখনই বাইরে থেকে এনার্জি দিলে, প্রয়োগ করলে, তখন কি হলো না, এই কক্ষপথ থেকে ইলেকট্রন সংক্রামিত হয়ে এই জায়গায় গেল, বা এই কক্ষপথ থেকে এই জায়গায়, এই কক্ষপথ থেকে এই জায়গায় চলে গেল। স্থায়ীভাবে নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব বেড়ে গেলে কি হবে, আকর্ষণ বল কমে যাবে। ঠিক আছে? তাহলে এবারে আকর্ষণ বল যখন কমে যায়, তোমরা এটা নিশ্চয়ই জানো যে বিভিন্ন পদার্থের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বিভিন্ন, যেটা তোমরা ইলেকট্রোনেগেটিভিটি একটা ধর্ম পড়েছো, তড়িৎ ঋণাত্মকতা। বিশেষ করে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড় থাকে, সমভাবে ব্যবহার করা ঠিকই, কিন্তু তবুও যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে, সে নিজের দিকে ওই জোড়টাকে টেনে নেয়। এই ধর্মটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। তো এইরকম ভাবে প্রত্যেকটা পদার্থের ইলেকট্রনের প্রতি একটা ভিন্ন আসক্তি থাকে। তো যখনই একটা পরমাণুর ইলেকট্রন একটু দূরে সরে গেল, যদি এরকম ওই পরমাণুর সান্নিধ্যে আরেকটা কোনো অন্য পদার্থের পরমাণু থাকে, যার ওই ইলেকট্রনের প্রতি টানটা একটু বেশি, তো স্বাভাবিকভাবে সে কি করবে, যখনই এ দুর্বল হয়ে গেল আকর্ষণ বলটা, অমনি কি করবে, তাকে টেনে নেবে, তার সর্ববিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রনটা চলে যাবে। তখনই কি হবে, এই পরমাণুটা তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে। যদি ইলেকট্রন চলে যায়, তখন সে পজিটিভ হয়ে গেল, আর যে গ্রহণ করলো তার ইলেকট্রন বেড়ে যাবে, সে তখন নেগেটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে। তার মানে কি হলো, ওই দুটো বস্তুর মধ্যে আধানের সঞ্চার ঘটে। যদি একটি করে ইলেকট্রন যায়, একটি করে আধান বাড়বে, দুটো ইলেকট্রন চলে গেল অন্য পরমাণু থেকে, দুটো মানে এ 2 × E পরিমাণ আধান বাড়বে, তিনটে চলে গেল 3 × E পরিমাণ আধান বাড়বে। ঠিক আছে? এরকম ভাবে বস্তুর মধ্যে আধানের সঞ্চার। সেটা কি হয় নরমালি, মানে এখন যেটা আমরা বলবো যে ঘর্ষণের ফলে এইটা আধানটা সঞ্চার করা যায়। কিভাবে, একটা রেশমকে কাঁচদণ্ড দিয়ে ঘষবে। ঠিক আছে? কাঁচদণ্ডকে ঘষবে রেশম দিয়ে, মানে এটা যদি কাঁচদণ্ড হয়, তোমার হাতে কিছু রেশম আছে, এইভাবে ঘষবে, এইভাবে তুমি ঘষবে। ঘষে যদি আলাদা করে নাও, তখন দেখবে কি কাঁচদণ্ডটা একরকম হয় আর রেশমে একরকম হয়। তোমরা যেটা জানো যে শীতকালে তোমাদের সবাই শরীর থেকে ফেটার তুলছে, পরপর শব্দ হচ্ছে, সেখানেও তোমার শীত তৈরি হচ্ছে।
কিভাবে না ওই শরীরের সঙ্গে আমাদের দেহের সঙ্গে রেশমের তুলে তোমার হচ্ছে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণে এই তড়িৎটা সঞ্চার হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে বলবে যে সামান্য এই হাতে ঘষা হচ্ছে এতেই এত কি শক্তি উৎপন্ন হচ্ছে যার জন্য গরম হচ্ছে বা ইলেকট্রন হায়ার থেকে চলে যাচ্ছে, এটাও হয়। ঠিক আছে, এই ঘর্ষণটাও খুবই এফেক্টিভ আছে, মানে খুব সামান্য শক্তির পার্থক্য হলেই এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তো এরকম ভাবে বিভিন্ন পদার্থের মধ্যে আমরা ঘষে আধানের সংযোগ করতে পারবো। এটাই হচ্ছে তোমার ইলেকট্রনীয় তত্ত্ব, মানে ঘর্ষণের জন্য যে চিত্রটি উৎপন্ন হয় তার কারণ হচ্ছে এটা। তো এবারে তোমাদের এখানে একটা শ্রেণী পড়তে হবে, সেই শ্রেণীটা জানতে হবে যেটা কি না স্থির তড়িৎ শ্রেণী বলা হয়। অর্থাৎ একটা পদার্থের সঙ্গে যদি আরেকটা পদার্থের ঘষা হয়, ঘষলে যে ভিন্ন জাতীয় আধান তৈরি হবে, সেই আধানটা কায়ে কোন আধান তৈরি হবে এটা আমাদের জানতে হবে। তো এইটার মধ্যে এটার জন্য আমি তোমাদেরকে এখানে যেগুলো বলছি বই একটু দাগ নিয়ে নিবে। যেমন ধরো পশম আছে, পশম পড়বে, কাঁচ পড়বে, কাগজ পড়বে, রেশম পড়বে, আর মানব দেহ পড়বে, ধাতব পদার্থ পড়বে, এবনাইট পড়বে। ঠিক আছে, তো শ্রেণীটা কিরকম এইভাবেই তোমরা পড়বে, জাস্ট পশম, কাঁচ, কাগজ, রেশম, মানব দেহ, ধাতব পদার্থ, এবনাইট। পরপর এইভাবে পশম, কাঁচ, কাগজ, রেশম, মানব দেহ, ধাতব পদার্থ, এবনাইট। বাকি আর পড়ার দরকার নেই। এবার এখানটা থেকে কি পড়বে, ধরো এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর মধ্যে যে কোনো দুটো পদার্থ নিয়ে তুমি ভাবো, যে কোনো দুটো পদার্থ। উদাহরণ হিসাবে আমি বলছি যে ধরো পশম নিলে আর তুমি কাগজ নিলে, পশম আর কাগজের মধ্যে ঘষবে, ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হবে, দুটো পদার্থে আধানের সঞ্চার হবে। এবারে এখানে জানবে যে কোন পদার্থে কি জাতীয় আধানটা তৈরি হবে। ঠিক আছে, কোন পদার্থটায় কি আধান তৈরি হবে সেটাই তোমার স্থির তড়িৎ শ্রেণী বলে। কি বলবে না যেটা উপরে আছে, সবার প্রথমে আমি কি বললাম, তুমি ঘষছো পশমকে কাগজ দিয়ে, তাহলে পশমকে কাগজ দিয়ে ঘষলে পশম যেহেতু প্রথমে আছে তারপরে আছে কাগজ, সেই জন্য পশমে হবে পজিটিভ আর কাগজে হবে নেগেটিভ। ঠিক আছে, একই রকম ভাবে তুমি ধরো কাগজ আর কাঠকে নিয়ে ঘষলে, কাগজ আর কাঠ, দেখো যেহেতু কাগজ প্রথমে আছে ওই শ্রেণী, সেই জন্য কাগজে হবে পজিটিভ আর কাঠে হবে নেগেটিভ। ঠিক আছে, সেই কারণে কোন পদার্থে কি জাতীয় আধান তৈরি হবে সেটা জানার জন্য তোমাদেরকে এই শ্রেণীটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ইলেকট্রনিক তত্ত্ব এটা আমি বলে দিয়েছি, এটা দরকার নেই। এবারে দেখো এই অংশটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, স্টার দিয়ে রাখো, এখান থেকেই এমসিকিউ গুলো কোশ্চেন গুলো থাকে। ধনাত্মক আধানে আহিত একটি বস্তুর ভর বস্তুটি তড়িৎ নিরপেক্ষ থাকা অবস্থায় ভর অপেক্ষা কম। ব্যাপারটা কি বলছে, যে ধরো কোন একটা পদার্থ, একটা পদার্থ যার ভর সামথিং, এই একটা পদার্থ ভাবো, এই পদার্থটার ভর সামথিং ধরে নাও এম, এ কিন্তু নিস্তড়িত ছিল। এবারে এটাকে তুমি কাঁচ দণ্ড হিসাবে ধরে নাও, কাঁচ দণ্ড, এটাকে তুমি একটা কোনো এবনাইট বা কাগজ ইত্যাদি দিয়ে ঘষে দিচ্ছ ভাবে, তাহলে এখানে কাঁচ এবং কাগজের মধ্যে কাঁচ যেহেতু উপরে আছে সেই জন্য কাঁচ হবে পজিটিভ আর কাগজ হবে নেগেটিভ। ঠিক আছে, তো এবারে আমি বললাম বা জিজ্ঞেস করলাম যে ধরো কাঁচ যখন আহিত ছিল না অর্থাৎ নিস্তড়িত যখন ছিল তখন তার ভরটা আমি ধরে নিয়েছিলাম এম। এবারে এ আহিত হয়ে গেল, ঘষে দেওয়া হলো, তখন এর আধানটা মানে ভরটা বাড়বে, কমবে নাকি, এটা বলতে হবে। যে আহিত করার পর এর ভর আলাদা হবে, মানে বাড়বে না কমবে নাকি। তাহলে এখানে
ধনাত্মক আধানে পরিণত হলে, যেহেতু ধনাত্মক আধান কখন পরিণত হবে, যখন ওই পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে ইলেকট্রনের তো একটা মাস আছে, ইলেকট্রনের মাস কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি, এটা হয়। তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে এই পরিমাণ ভর কমে যাচ্ছে, যদিও ভরটা নগণ্য, কিন্তু আমাদের সূক্ষ্মভাবে যদি বিচার করি, তাহলে একটা ইলেকট্রন বেরোলে এই পরিমাণ ভর কমবে, আর একটা ইলেকট্রন বেরোলে এটা ইন্টু 2, তিনটা যদি ইলেকট্রন বেরোয় তাহলে 3 ইন্টু এটা, ঠিক আছে, এত পরিমাণ ভর হ্রাস পাবে। ঠিক একই রকম ভাবে কাগজে যেহেতু এই সংখ্যক ইলেকট্রন বাড়ছে, সেই জন্য তত সংখ্যক কিন্তু ইলেকট্রনের ভর তত বৃদ্ধি পাবে। ঋণাত্মক আধানে পরিণত হলে ভর বেড়ে যাচ্ছে, আর ধনাত্মক আধানে পরিণত হলে ভর কমে যাচ্ছে। সেটা ওই জায়গায় আছে, এটা একটু ভালো করে পড়বে। আচ্ছা, এরপরেই আছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়নটা কি, দেখো এই জায়গায় দেওয়া আছে, এরপরে আধানের কোয়ান্টায়ন। এই জায়গায় তোমরা এই ফর্মুলাটিকে ভালো করে করবে, এই ফর্মুলাটাকে একদম স্টার দিয়ে রাখো, এইটার উপরেই তোমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এমসিকিউ এর মধ্যে এই ফর্মুলাটাই লাগে। আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজ রাশি, প্রথমে এটা বলি। যেমন আমি বললাম যে সামথিং, কোন একজন ব্যক্তির কাছে ধরো 500 টাকা আছে, তাহলে 500 টাকা আছে মানে আমাদের প্রথম প্রাথমিক এই ধারণাটা হবে 500 ইন্টু 1 টাকা, অর্থাৎ খুচরো পয়সা যদি সব থেকে মিনিমাম থাকতে পারে, সেটা কত, মিনিমাম খুচরো টাকা, সেটা 1 টাকা ইন্টু 500, অর্থাৎ 500টা 1 টাকার কয়েন, ঠিক আছে। তুমি যদি আবার 2 টাকার কয়েন ভাবো, তাহলে 2 টাকার কয়েন 250 টাকা থাকবে। তাহলে এইরকম ভাবে তুমি 5 টাকার কয়েন যদি বলো, তখন সেই অনুযায়ী পরিবর্তন হবে 100টা। তো এইরকম এই যে সংখ্যাটা বললাম, মানে কতর মাল্টিপল হলে 500 হচ্ছে, যত সংখ্যা দিয়ে গুণ করছো যে রাশিটা দিয়ে, মানে আমি যদি বলি 500 সমান 1 ইন্টু 500, 2 ইন্টু 250, 5 ইন্টু 100, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এখানে 1 দিয়ে গুণ করছো 500 পাচ্ছ, 2 দিয়ে গুণ করছো সেক্ষেত্রেও 500 পাচ্ছ, 250টা দরকার হচ্ছে, 5 দিয়ে গুণ করছো সেক্ষেত্রেও তুমি 500 পাচ্ছ। তবে এই যে 1 2 3, এই 1 2 5 এইগুলোকে কোয়ান্টাইজ রাশি বলে, কোয়ান্টাইজ রাশি। কিন্তু এখানে তোমাকে ধরতে হবে, মানে এই থিওরিটার সঙ্গে যদি তুমি মিলাতে যাও, তাহলে তোমাকে ধরতে হবে এই একটাকে। কেন কি না, এক্ষেত্রে তুমি এটাও লিখতে পারতে যে 0.5 মানে 50 পয়সা ইন্টু 1000, এটাও লিখতে পারতে। কিন্তু কারো কাছে যদি আজকে 1000টা 50 পয়সা থাকে, তার কোনো ভ্যালু নেই, ওটা শুধু জায়গা জোড়া করে রাখা ছাড়া আর কিছু না, তাই না। তাহলে সেই রকম এখন মিনিমাম তোমাকে এই 1 টাকার কয়েন হিসাবে থাকতে হবে। এই 1 টাকার কয়েনটাকে আমরা এখন কোয়ান্টাইজ রাশি বলবো। তোমার কাছে যত টাকাই থাকুক, এটা 1 টাকার কত গুণ, ঠিক আছে, সেই 1 টাকাটাকে এখানে আমরা কোয়ান্টাইজ রাশি বলবো। তো এইটা কিভাবে আমরা এই আধানের মধ্যে সাদৃশ্যতা খুঁজবো, যেটা বললাম যে ধরো কোনো একটা পদার্থকে তুমি কিউ পরিমাণ আধানে আহিত করো, মানে আধানের পরিমাণটা হচ্ছে কিউ। কি করে হলো, যদি প্লাস কিউ হয়, তার মানে কি ওই পদার্থটা থেকে কিছু সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, কত সংখ্যক না সামথিং n সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, তবেই তো ধনাত্মক হবে নাকি। তাহলে n সংখ্যক যদি আধান বেরিয়ে যায়, ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তো চার্জ কত হবে, আধান কত হবে না, একটা ইলেকট্রন বেরোলে তার চার্জ হয় কত, 1.6 ইন্টু 10⁻⁻19। যদি দুটো বেরিয়ে যায় তাহলে 2 ইন্টু এটা, তিনটে যদি বেরোয় 3 ইন্টু এটা, চারটা বেরোলে 4টা ইন্টু এটা, যদি n সংখ্যক বেরোয় n ইন্টু এটা, অর্থাৎ এটা আমরা লিখি এই জন্য n ইন্টু ই, এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ। তাহলে এই জায়গায় এই ই হলো কোয়ান্টাইজ রাশি। যেখানে আমি 1 টাকার কয়েন কেন বলছিলাম, 1 টাকার কয়েন তোমার কাছে যত বেশি থাকবে,
তত তোমার ভ্যালু, পয়সা তত তোমার বেশি। এখানেও যেরকম যত ইলেকট্রন বেশি বেরোবে বা ঢুকবে ততই ওই পদার্থটাতে আধানের পরিমাণ বেশি হবে। বুঝতে পারলে? তাহলে এই জায়গায় কোয়ান্টাইজ রাশি হচ্ছে ই, এবং এটা কখনোই ভগ্নাংশ হবে না। যেমন আমি 1 টাকাটাকে ভগ্নাংশ বলে 0.5 করতে পারি না, মানে 50 পয়সা করলে ইনভ্যালিড। এখানেও ঠিক সেরকম কোন একটা ইলেকট্রনের আধান অর্ধেক হতে পারবে, ভগ্নাংশ একের দিন হবে না। ঠিক আছে, এটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। বুঝলে? তাহলে এটা থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো কি হবে সেটা আমি একটু পরে ডিসকাস করছি। আচ্ছা, কোয়ান্টাইজ রাশি বুঝলাম। এরপরে আমাদের দেখো আছে আধান কোন একটা পদার্থ, মানে এই জায়গাটায় যখন স্থির থাকুক বা গতিশীল থাকুক, এখানে কিন্তু আধানের কোনো পরিবর্তন হবে না। কোন একটা আহিত বস্তুকে তুমি যদি স্থির রাখো বা গতিশীল করো, সেক্ষেত্রে তার আধানের কোনো পরিবর্তন হবে না, আধানের ভ্যালু কিন্তু একই থাকবে, মানে নির্দেশতন্ত্র নিরপেক্ষ হয় আর কি। আচ্ছা, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা এটা বললাম। আচ্ছা, এখানে তোমার আধানের নিত্যতা সূত্র এটা একটু জেনে রাখবে, এখান থেকেও একটা কনসেপ্ট কাজে লাগবে পরের চ্যাপ্টারতে, যে আধানের নিত্যতা সূত্র এটা কি বলছে। যেমন কারেন্ট নিত্যতা সূত্র করেছে, শক্তির নিত্যতা সূত্র করেছে, সেরকম আধানেরও নিত্যতা সূত্র আছে। ঠিক আছে, আধানের নিত্যতা সূত্র বলতে কি, যেমন আমরা এই উদাহরণটা দিয়ে বুঝালাম যে একটা কোনো পরমাণু, সেই পরমাণুর মধ্যে এখানে জেড সংখ্যক প্রোটন আছে আর বাইরে তোমার ইলেকট্রন আছে সামথিং জেড সংখ্যক। তবে তো এটা নিশ্চয়ই হয় নাকি, জেড সংখ্যক প্রোটন আর জেড সংখ্যক ইলেকট্রন আছে তবে নিশ্চয়ই হয়। তো এখানে এই পদার্থটা, ধরো এই যে সামথিং এই পদার্থটার যে পরমাণুগুলো আছে প্রত্যেকেরই কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন সমান সংখ্যক প্রোটন। যদি এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, তবে এ পজিটিভ হবে, যদি ইলেকট্রন আসে তবে নেগেটিভ। তার মানে এটা ভাবো, কোন জায়গা থেকে ইলেকট্রন একে দিতে হলে অন্য কোনো পদার্থ থেকে ইলেকট্রন নিয়ে আসতে হবে। আবার যদি এ ধনাত্মক হয়, এই পদার্থ থেকে ইলেকট্রনটা অন্য পদার্থে দিতে হবে। কখনোই এটা ভাববে না যে ইলেকট্রন এই পদার্থ থেকে বেরিয়ে গেল মানে মহাকাশে বিলীন হয়ে গেল। ঠিক আছে, তা কিন্তু নয়। একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম, মানে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে আধান যাবে, যাতে করে ওই দুটো পদার্থকে তুমি যদি আবার কন্ট্যাক্ট করো, একসঙ্গে নিয়ে আসো, দেখবে কি টোটাল আধানটা আবার জিরো। ঠিক আছে, সেই জন্য বলছি একটা বিচ্ছিন্ন সংস্থা, বিচ্ছিন্ন সংস্থাকে আমি একটু যদি বড় করে চিন্তা করতে বলি, এই পৃথিবীটাকে তুমি একটা বিচ্ছিন্ন সংস্থা বলো, যেটা সব জায়গা থেকে আলাদা। কোনো কন্ট্যাক্ট আছে কি সূর্য গ্রহ নক্ষত্রের সঙ্গে? পারস্পরিক কোনো সংস্পর্শ আছে কি? কয়েক কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে, তারপরে তার কেউ নেই, মহাশূন্য, টোটাল যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন। তো স্বাভাবিকভাবেই আমি যদি এখানে বলি যে ধরো আধানের কথাটা আমি বলছি না, ধরো এই পৃথিবীর যে জলটা, সেটাও দেখো একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এবারে হয়তো বলবে হ্যাঁ স্যার, রাসায়নিক বিক্রিয়া করে তো জল উৎপন্ন করা যায়, করা যায়, সেটা করা যায়, আমি সেই জিনিসটা ধরবো না। ধরে নাও প্রাকৃতিক ভাবে যে জলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই জলটা হচ্ছে সমুদ্রে আছে, আর হচ্ছে পাহাড়ে, পাহাড়ে বরফ হয়ে হয়ে আছে, আর সমুদ্রে জল তরল পদার্থ হয়ে আছে। তো এবারে যে মেঘ বৃষ্টি হলো, তাহলে আমাদের পুকুরে জল আসছে, এটা কি হলো? বৃষ্টি হিসাবে কোথা থেকে আসছে? সমুদ্র থেকে বাষ্পীভূত হয়েছে ঘনীভূত, যেমন ভাবে মেঘ হয়, সেই বৃষ্টি এসে এখানে নেমে। তাহলে এটা যদি ধরা হয় যে আমাদের এখানে আজকে খুব বেশি বৃষ্টি হয়ে গেল মানে পৃথিবীর জল কমে গেল, তা কিন্তু নয়। সেই জলটা কিন্তু আমাদের পৃথিবীতেই আছে, সমুদ্র থেকে উঠে এসছে, আবার ও সমুদ্রে চলে যাবে, তাই তো? তাহলে সেই জন্য এই গোটা পৃথিবীর মধ্যে জলটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে কোন একটা বিচ্ছিন্ন সংস্থা, আমি পৃথিবীর ক্ষেত্রে বলছি, পৃথিবীও তো পদার্থ গঠিত, মানে ওর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছুই আছে।
তাহলে এর যে টোটাল পদার্থ, যত পদার্থ আছে প্রত্যেকটা পদার্থের যে ইলেকট্রন সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু কনস্ট্যান্ট, এই আধানের পরিমাণটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বেশি কম কখনোই হতে পারে না, মানে আধানকে কোনোভাবে তুমি সৃষ্টি করতে পারবে না আর কোনোভাবে ধ্বংস করতে পারবে না। এটাকে আধানের সংরক্ষণ সূত্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে আধান পরিবাহী, অন্তরক এবং বা অর্ধপরিবাহী। নরমালি এখানে আমরা পদার্থকে এখানে দুটো ভাগে ভাগ করছি, একটা পরিবাহী আর একটা হচ্ছে অন্তরক মানে অপরিবাহী। এটা আবার ওহম সূত্র যখন পড়ব বা অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স যখন পড়বো তখন আবার তিনটে, একটা পরিবাহী, একটা অপরিবাহী মানে কুপরিবাহী আর একটা অপরিবাহী। যে তড়িতের ভালো পরিবহন করে তাকে সুপরিবাহী, যে পারে না অপরিবাহী, যে কিছুটা পারে তাকে কুপরিবাহী বলা, এটাকে অর্ধপরিবাহী নাম দেওয়া। ঠিক আছে, তো সেরকম এখানে তোমাদের দুটো ভাগ করা আছে, পরিবাহী কাকে বলে অপরিবাহী কাকে বলে, এটা জানবেই, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই পরিবাহী অপরিবাহী এগুলো যেগুলো আছে এগুলো একটু পড়ে নিবে, এমনি সেরকম কিছু নয় এখানে। আর এই অংশটাই এবারে এখানে আরেকটা ব্যাপার পড়তে হবে যে মুক্ত ইলেকট্রন তত্ত্বের দ্বারা পরিবহন পদ্ধতিতে আহিতকরণের ব্যাখ্যা। মানে একটা পদার্থকে আহিত করা হয়, আমি প্রথম তোমাদের কি বললাম না, ঘর্ষণ করে। তো যেটা বলছিলাম দেখো, একটা পরিবাহীকে তুমি যখন আহিত করছো তার একটা পদ্ধতি তোমরা জানবে যে ঘর্ষণ করে, ঘর্ষণ করলে তোমার হচ্ছে আহিত হয়ে যাচ্ছে। এটা পরিবহন পদ্ধতিতেও আহিত করা যায় এবং এই ব্যাপারটাও জেনে রাখতে হবে জাস্ট নেক্সট চ্যাপ্টারের জন্য, পরের চ্যাপ্টারটার জন্য। কিরকম ভাবে, ধরো কোন একটা পরিবাহীকে তুমি আহিত করলে, মানে সামথিং এ একটা পরিবাহী, এ পরিবাহী যার মধ্যে আধান আছে, ধনাত্মক আধানে আহিত হয়েছে। ঠিক আছে, তো এই আধান যখন থাকবে এটা তোমরা বুঝবে, এটা পড়বে পরে, যদিও মাধ্যমিকে যা সংজ্ঞা হিসেবে পড়েছো বিভব। বিভব পড়েছিলে কি, তড়িৎ বিভব, যে অসীম দূরত্ব থেকে কোন পরিবাহী তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসছে যে পরিমাণ কার্য করতে হবে, তাকেই ওই বিন্দুর বিভব বলা হয়, তড়িৎ বিভব। যাই হোক আমরা সংজ্ঞা হিসাবে জেনেছি, প্র্যাকটিক্যালি এই চ্যাপ্টারে, এই পরের চ্যাপ্টারে পড়বো, এখানে জানবো। যাই হোক এখানে তোমাদেরকে এখন এটা জানতে হবে, যত আধানের পরিমাণ বেশি হবে তত তার বিভবের পরিমাণ বেশি হবে, তত বিভবটা বেশি। জানো, তো এখানে এ পরিবাহীটার যত তুমি আধান বাড়াবে, মানে আধান বাড়াবে কিভাবে, যত ঘর্ষণ হোক বা যে কোনো ভাবে তাকে আহিত করে দেবে, অর্থাৎ এখান থেকে যত বেশি পরিমাণ তুমি ইলেকট্রন সরাতে পারবে তত আধানের পরিমাণ এতে বেশি হবে, মানে তার বিভবটা তত বাড়বে। এবারে কি করলে, যে এখানে আরেকটি পরিবাহী নিয়ে আসলে বি, যে কিন্তু নিস্তড়িত, এর মধ্যে কিন্তু কোনো আধান নেই। এবারে ভাবো এই যে এ পরিবাহীটা ধনাত্মক আধানে আহিত আছে, মানে কি এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। যখন এ পরিবাহী ইলেকট্রনের ঘাটতি আছে, সে চাইবে অন্য কোন পরিবাহী যার মধ্যে ইলেকট্রন আছে তার কাছ থেকে নিয়ে নেওয়া, তাই তো? তাহলে এখানে দেখো বি পরিবাহী সে নিস্তড়িত, তার মানে কি এর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন তত সংখ্যক প্রোটন আছে। এবারে কি হবে না, যখন এই দুটো পরিবাহীকে মানে পদার্থকে একটা কোনো পরিবাহী তার দ্বারা এরকম যুক্ত করে দিবে, তখন কি হবে, তো এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি ছিল আর এর মধ্যে ইলেকট্রন বেশি ছিল। আর তোমরা জানো যেখানে ধনাত্মক আধান হয় সেইটা হচ্ছে উচ্চ বিভব বলা হয়, এটা মাধ্যমিকে পড়ে এসেছো উচ্চ বিভব। আর এইটা নিস্তড়িত মানে এর বিভব হচ্ছে 0। তো এটা এইখানে পড়বে 0 বিভব মানে উচ্চ বিভবের সাপেক্ষে সেটা কিন্তু ঋণাত্মক হয়, 0 মানে পজিটিভের সাপেক্ষে সেটা তখন ঋণাত্মক। আবার 0 মানে কোনো একটা যদি ঋণাত্মক হয় তার সাপেক্ষে এটা তখন আবার পজিটিভ।
এই কারণেই পৃথিবীকে আমরা বিভব শূন্য বলি, এটা আমরা জানবো পরে। তো এবারে দেখো আমরা যেটা বললাম যে বি হচ্ছে 0 বিভব ছিল, মানে কি এখানে এ সাপেক্ষে এটা তখন নেগেটিভ, তার মানে কি এখানে ইলেকট্রন বেশি আছে, তখন কি করবে এখান থেকে ইলেকট্রন এই জায়গাতে যেতে থাকবে, এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল, তাহলে সেই ঘাটতিটা আস্তে আস্তে পূরণ হতে থাকবে, ঠিক না? তাহলে যত পূরণ হবে তত এর বিভবটা বাড়বে না কমবে? কমে যাবে। কারণ কি যত ইলেকট্রনের ঘাটতির জন্য তো পজিটিভ হয়েছে, যত এই ঘাটতিটা পূরণ হবে তত পজিটিভ আধানের পরিমাণ কমতে থাকবে, তার মানে বিভব কমতে থাকবে। আবার দেখো এই যে বি থেকে ইলেকট্রন ছাড়তে থাকছে, তাহলে ইলেকট্রন ছাড়তে থাকছে মানে কি এ তখন পজিটিভ হবে, যত ইলেকট্রন ছাড়বে তত পজিটিভ হবে, ইলেকট্রন ছাড়তে থাকলে এর বিভব কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এর কমছে, এর 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, যে কতক্ষণ চলবে এটা, যখন দুজনের না সমান হবে। তাহলে এইভাবে এর কমতে থাকলো, এর বাড়তে থাকলো, যে দুজনের বিভব সমান হয়ে গেল, এদের মধ্যে প্রবাহ বন্ধ হয়ে গেল। তাহলে দেখো এইখানে বি পরিবাহী ছিল নিস্তড়িত, আধান শূন্য ছিল, এইটা ছিল তড়িৎগ্রস্ত এ, কি হলো পরিবাহী তার দ্বারা যোগ করে দিলাম, অমনি কি হলো বি পরিবাহীটা তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হলো। এটা ঠিক যে এ পরিবাহী যে বিভবে ছিল বি পরিবাহীটা একই বিভবে আহিত হলো না, অর্থাৎ এ পরিবাহীতে যদি তোমার ধরে নেওয়া যেতে পারে যে 100টা ইলেকট্রনের ঘাটতি ছিল, এখানে কিন্তু 100টা ইলেকট্রনের ঘাটতি করা যাবে, ঠিক আছে? তো এটা ধনাত্মক আধানে আহিত হবে কিন্তু পরিমাণটা সমান হবে, ঠিক আছে? তো এটা কিভাবে উচ্চ বিভাবে আহিত করা যায় তার জন্য আমাদেরকে পরে পড়তে হবে, পরে আছে সেই জায়গাটাই যখন যাব তখন জানবে কিভাবে আহিত করা যায়। তো যাই হোক এইভাবে আমরা পরিবহনের দ্বারা কোনো একটা পদার্থকে আহিত করতে পারবো। এরপরে আমাদেরকে আর একটা বিষয় জানতে হবে যে আধান একটা পদার্থের মধ্যে আছে, এটা আমরা পরিমাপ করব কিভাবে, যেমন একটা পদার্থের ভর কত, সেটা পরিমাপ করার জন্য আমরা তুলাযন্ত্র, সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করি। এরকম ভাবে একটা বস্তুর তাপমাত্রা কত পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করি, মানে প্রত্যেকটা মাপার একটা যন্ত্র আছে। ঠিক সেরকম ভাবে আধান কত আছে কোন বস্তুর মধ্যে সেটা আমরা জানবো কিভাবে, তো সেটা জানার জন্য আধান পরীক্ষা করার জন্য, আধানের পরিমাণ নির্ণয় করার জন্য, আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, যে যন্ত্রটার নাম হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রটা শুধু সম্বন্ধে একটু জেনে রাখো যে কিভাবে এটা কাজ করে বা এই জিনিসটা কি, কিন্তু এটা পরীক্ষাতে তোমাদের আসবে না যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে কিভাবে আধান পরীক্ষা করা হয় বা আধানের প্রকৃতি কিভাবে নির্ণয় করা হয়, এগুলো কিন্তু এখন আর আসে না। কিন্তু এই জিনিসটা একটু না জেনে রাখলে এটা থেকে জাস্ট একটা কোনো অঙ্কের মধ্যে বা কোনো প্রবলেম বা থিওরির মধ্যে জাস্ট এই কথাটা উল্লেখ করে দিবে যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে এই ঘটনাটা ঘটে কেন। তাহলে সেই জায়গায় তুমি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের যদি নামটাই না শুনে থাকো বা কিভাবে কাজ করে এইটুকু যদি না জেনে রাখো, তখন ওই উত্তরটা দিতে পারবে, ঠিক আছে? শুধু সেইটুকু উত্তর দেওয়ার জন্য এই মানে থিওরিটা একটু জেনে রাখতে হবে, এই গঠন কাঠামোটা একটু জেনে রাখতে হবে। তো এই যন্ত্রটা কি রকম, কিছুই না, এটা একটা সিম্পল একটা কাঁচের তৈরি একটা এরকম পাত্র, যার তোমার একটা এখানে ছোট্ট ফুটো করা থাকলো, এই ফুটোটার মধ্যে একটা এরকম ধাতব দণ্ডকে প্রবেশ করে দেওয়া হবে, বুঝেছো? এরকম ধাতব দণ্ড প্রবেশ করানো থাকবে। এই ধাতব দণ্ডের উপরের দিকটা, এই উপরের অংশটা, এই অংশটা তোমার একটা চাকতি থাকবে, ধাতব চাকতি, ঠিক আছে? আর এই নিচের দিকের অংশটা, ধাতব দণ্ডের ঠিক নিচের অংশটা, এটা দুটো পাতকে খুব আলগাভাবে আটকানো থাকবে। আটকানো বলতে কি, এমন নয় ফিক্স করা আছে, এটা কিন্তু নর্মাল, যেমন একটু সামান্য হাওয়া দিলে টোকা দিলেই নড়তে পারে, ঠিক আছে?
মানে কিরকম বলবো, যে ধরে নাও এইরকম যদি রিং থাকে, সেই রিং এ এরকম যদি একটা হুকের মাধ্যমে একটা কোনো দণ্ডকে ঝুলি দেওয়া হয়, তাহলে যেরকম ভাবে সে ফ্রি থাকতে পারে, ঠিক সেরকম ভাবেই এটা লাগানো থাকে। এবার এই স্বর্ণপত্র তড়িৎক্ষণ যন্ত্র কিভাবে আধান টেস্ট করে দেখো। এটার জন্য আমি যেটা বললাম, যে ধরো একটা কোনো ধাতব পদার্থ যেটা ধনাত্মক আধানে আহিত ছিল, একে কি করা হলো, এই জায়গায় স্থাপন করে দিল, অর্থাৎ এখানে একটা ধনাত্মক আধানে আহিত বস্তুকে স্থাপন করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ধাতব চাকতি, তাহলে এও কি হবে, সংস্পর্শে এসেছে। ধাতব পদার্থ মানে কি, পরিবাহী, তাহলে আধানটা পরিবহন হয়ে যাবে, অর্থাৎ এই পদার্থ থেকে এই পদার্থে আধান চলে আসলো। আবার এটা যেহেতু ধাতব দণ্ড, সেই আধানটা পুরো দণ্ডের সংস্পর্শে আসবে, এবং এর শেষ প্রান্তে যে সোনার পাত দুটো রাখা আছে তারাও ধাতু, তার মধ্যেও আধানটা সংস্পর্শে থাকার জন্য সঞ্চার হবে। এইবারে কি হবে, যেহেতু এখানে ধনাত্মক আধান, এও ধনাত্মক আধান হচ্ছে, এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। যখনই বিকর্ষণ করবে, তখন এরকম ভাবে ছিল, এইভাবে ফাঁকা হয়ে যাবে। এইটাকে স্বর্ণপত্রের তড়িৎক্ষণ যন্ত্রে বিস্ফোরক অবস্থা বলা হয়। মানে পাত দুটো তখন এই অবস্থা থেকে এই জায়গায় চলে যাবে। ঠিক আছে, বিস্ফোরিত অবস্থা বলা হয়। তাহলে এইরকম ভাবে কোনো একটা পদার্থ আহিত কিনা টেস্ট করা যায়। এবারে আধানের প্রকৃতিটা কিভাবে টেস্ট করব, তাহলে সেটার জন্য আগে থেকে ধরে নাও একে ধনাত্মক আধানে আহিত করে দেওয়া হবে, মানে বিস্ফোরিত হয়ে আছে অলরেডি। এরপরে তুমি একটা অজানা আধানে আহিত বস্তুকে ওই স্বর্ণপত্র তড়িৎক্ষণে স্থাপন করবে। যদি দেখা যায় আধানটার মান বেড়ে গেছে, মানে বিস্ফোরণের মানটা বেড়ে গেছে, তাহলে যেমন নিশ্চয়ই সমজাতীয় আধান। আর যদি দেখি কমে গেছে, তাহলে বিপরীত জাতীয় আধান। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আধান পরীক্ষক, যে আধান পরীক্ষক কি, জাস্ট এই কথাটাও জানতে হবে, আধান পরীক্ষক কি এইটুকুই জানবো। আর এখান থেকে কোশ্চেন এটাই থাকবে যে আধান পরীক্ষক কি, কিন্তু এক্ষেত্রে এখন হয়তো এই কোশ্চেনটা থাকবে না। কোনো প্রবলেম বললে যে একটা আধান পরীক্ষকের সাহায্যে এই আধানটাকে এখানে দেওয়া হবে, তো সেই জায়গায় আধান পরীক্ষক জিনিসটা আমাদের যদি না জানা থাকে, তখন এই একই রকম সমস্যা হবে। শুধুমাত্র জিনিসটা কি জানার জন্যই আমাদেরকে এটা একটু পড়ে রাখতে হবে। আধান পরীক্ষক এটা কিছুই নয়, এটা সিম্পল একটা ধাতব একটা চাকতি, ধাতব চাকতি, যেটা একটা অন্তরক পদার্থের হাতল দ্বারা তৈরি থাকে। এইরকম একটা অন্তরক পদার্থ দিয়ে হাতল তৈরি করা থাকে, যেটা কি হয় না, আমাদের শরীর, মানে মানব দেহের শরীর, সেটা কি কিছুটা তো পরিবহন করতে পারে। আমাদের কারেন্টে হাত দিলে শক লাগে, পরিবহন করতে পারে বলেই শক লাগে। সেই জন্য আমরা যদি কোনো আহিত বস্তুকে ডাইরেক্ট হাতে করে স্পর্শ করি, তখন কি হবে না, আধানটা পরিবাহনের মাধ্যমে মাটিতে চলে যাবে, যার ফলে ওই আহিত বস্তুটার আধানের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তো সেই কারণে বা এরকম হয় যে আধান পরীক্ষক যে যন্ত্রটা, এই সরি স্বর্ণপত্র দূরবীক্ষণ যে যন্ত্রটা, এটা তোর গঠন তো দেখতেই লেখা। কোনো কোনো সময় ধাতব পদার্থটাকে এই স্বর্ণপত্র দূরবীক্ষণ যন্ত্রে ডাইরেক্টলি স্থাপন করা যায় না, যেটা বললাম এটা কাঁচের তৈরি। তাহলে কাঁচের তৈরি হলে তুমি যদি ভারী কোনো বস্তুকে এর উপরে স্থাপন করে দাও, ভেঙে যেতে পারে, তাই না? তাহলে সেই জন্য ভারী ধাতব পদার্থকে সরাসরি আধান পরীক্ষকের সরি স্বর্ণপত্র দূরবীক্ষণে না স্থাপন করে, তোমার ধরে নাও এই জায়গায় তোমার একটা আহিত বস্তু আছে, এখানে স্বর্ণপত্র দূরবীক্ষণ যন্ত্রটাকে স্থাপন করা হবে। এই জায়গায় স্থাপন করলে দিয়ে এর সঙ্গে সংস্পর্শে যখন নিয়ে আসবে, ধাতব চাকতিটা কি হবে, সমাধান আহিত হবে। এটা কি করবে, এবারে এসে স্বর্ণপত্র দূরবীক্ষণ যন্ত্রের ধাতব প্লেটে এসে সংস্পর্শে রাখবে, তখন কি হবে, এই জায়গায় ও আধানটা সঞ্চার হবে, দিয়ে বিস্ফোরণ ঘটাবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আধান পরীক্ষকের সাহায্যে যে কোনো একটা বস্তুর আধানটাকে নিয়ে তোমরা ওই ওই জায়গায় আধান স্থাপন করে তার টেস্ট করে নেওয়া হয়। এরকম ভাবে তোমরা কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল করো বা লিখেছ, সেখানে কি একটা নমুনা লিখেছে, যখন নমুনা নমুনা আছে, নমুনাটিতে এটা আছে, এটি আছে, এরকম আছে, নমুনা এটা দেখাচ্ছে, সুতরাং নমুনাটিতে এই ধাতুটা আছে বা এই উপাদানটা আছে, এরকম বলেছে।
তাহলে সেই নমুনা মানে কি, যে একটা পদার্থ, স্যাম্পেল ইংরেজিতে যেটা বলা হয়, একটা পদার্থের থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে, তো সেটাকে টেস্ট করছে টেস্ট টিউবের মাধ্যমে। টেস্ট টিউব নাম দেওয়া হচ্ছে এটা। এখানেও সেরকম আধানটা নিয়ে যাওয়া হচ্ছে বড় বস্তু থেকে, বড় পদার্থ থেকে আধানটাকে ওই আধান পরীক্ষকের সাহায্যে স্বর্ণপত্র পরিচিতের মধ্যে স্থাপন করতে, মানে এইখানে আধান পরীক্ষক অনেকটা টেস্ট টিউবের মতো, ঠিক আছে? দেখতে টেস্ট টিউবের মতো নয়, আমি জাস্ট কাজটা, কার্যনীতিটা টেস্ট টিউবের মতো বললাম, বুঝতে পারলে? আচ্ছা, আধান পরীক্ষক আমরা জানলাম। এরপর আমরা পড়বো কি আছে, হ্যাঁ, তড়িৎ আবেশ। খুব ইম্পর্টেন্ট বিষয়, তড়িৎ আবেশ কি? আচ্ছা, এইরকম ঘটনা তোমরা নিশ্চয়ই জেনে এসেছো বা জানো, যে একটা ধাতব দণ্ড আছে, ধরো এরকম একটা কোনো ধাতব দণ্ড, আর এরকমই দেখতে আর একটা ধাতব দণ্ড। তার মধ্যে একটা ধরো, এটা ধরে নাও চুম্বক, আর এটা ধরে নাও লোহা, কাঁচা লোহা, ঠিক আছে? এই চুম্বক, তার এন আর এস দুটো মেরু আছে। এখানে যদি এই সংস্পর্শ করবো না, একটু ফাঁকা গ্যাপ রেখে এই জায়গায় যদি কিছু লোহার পেরেককে, পিনকে রেখে দিই, এই পিনগুলো এরকম ভাবে আকৃষ্ট হবে কিনা? এটা কি আকর্ষণ করছে, চুম্বক না লোহা? লোহা। দেখতে পাচ্ছি তো লোহার সঙ্গে কানেক্ট আছে, লোহা এই পিনগুলোকে আকর্ষণ করছে, কিন্তু কার জন্য? চুম্বকের জন্য, মানে চুম্বকের কাছে আছে বলে ওই লোহার টুকরোটা ওই চুম্বকের ন্যায় আকর্ষণ করছে, ঠিক আছে? তাহলে এখানে এই চুম্বকের সংস্পর্শে আছে, ওই সরি, কাছে আছে, সান্নিধ্যে আছে, সংস্পর্শে নেই, কিন্তু স্পর্শ করছি না, জাস্ট সান্নিধ্যে আছে। তখনই কি হচ্ছে না, এই লোহাও চুম্বকের ন্যায় আচরণ করছে, অর্থাৎ ওর মধ্যে আকর্ষণ ধর্মটা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? এই ঘটনাটাকে আমরা বলবো চৌম্বক আবেশ। এটা আমরা পড়বো, ক্লাস 12 আছে চুম্বক চ্যাপ্টার। ঠিক একই রকম ভাবে এখানে যদি একটা তোমার কোনো ধাতব দণ্ডকে তুমি আহিত করো, এটা যদি আহিত করো, ধনাত্মক আধানে আহিত করলে, তার কাছে আর একটা কোনো ধাতব দণ্ড আছে, কাছাকাছি আছে, তখন দেখবে এও কিন্তু আবিষ্ট হবে, ঠিক আছে? এর মধ্যেও আধান থাকবে। তো সেটা কিভাবে না, সেটা ওই আবেশের মাধ্যমে। এখানে যে ঘটনাটা ঘটছে, এটার কারণ আমি কিন্তু এখন বলছি না, বা এখন তোমরা জানো না, যে এই চুম্বকের ক্ষেত্রে লোহাটা কেন চুম্বকের ন্যায় আচরণ করছে। আমরা ঘটনাটা জানি যে এরকম হয়, কিন্তু কেন হয় তার কারণটা আমি এখনো জানি না, বুঝলে কি? এটা জানা নেই, এটা জানবে, আর এই মুহূর্তে আমারও এখনো বলা সম্ভব হবে না, আমি এখন বলবো না। কিন্তু এই তড়িৎ আবেশটা আমি এখন বলছি, তড়িৎ আবেশটা কেন হয়। তো সেটার জন্য এটা একটু আমাদেরকে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বুঝতে হবে। দেখো, নরমালি আমরা জানি যে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো আবর্তন করে, এটা একটা সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, যেটা আমরা বোর্ড তত্ত্ব থেকেও জানি। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আবর্তন করছে, তাদের আবর্তনের যে তোমার ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ ইলেকট্রন গুলো যে পরমাণুর চারদিকে আছে, সেটা কিন্তু একদম কি বলবো, সব জায়গায় সমান ভাবে থাকছে, মানে প্রত্যেকটা অংশে ইলেকট্রন ঘনত্বটা, ইলেকট্রন ডেনসিটিটা সমান। যে কারণে তোমরা সেই ভার কেন্দ্র পড়েছিলে না, ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, যেমন ধরো এরকম একটা রিং, রিং এর ভর কেন্দ্র কোথায় থাকে? যদি এর উপরে ধরে নাও দুটো দণ্ড এরকম ব্যাস বরাবর থাকে, তখনও দেখবে কি তার মাঝে হচ্ছে ভর কেন্দ্র। ঠিক সেরকম ভাবে ইলেকট্রন গুলো যদি যেহেতু এখানে সুষমভাবে বন্টিত আছে, সেই জন্য তাদের ভর কেন্দ্র, অর্থাৎ তাদের আধানগুলোর কেন্দ্রবিন্দু যেই জায়গাতে আছে, যেই স্থানে আছে,
আর এখানে ধনাত্মক আধানের কেন্দ্রবিন্দুও সেই জায়গাতেই আছে, এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না, সেই জন্য এরা কিন্তু নিউট্রাল। কিন্তু যখনই তুমি কি করবে, এই জায়গায় একটা কোনো ধনাত্মক আধানে আহিত কোনো বস্তুকে স্থাপন করবে, ধনাত্মক আধানে আহিত একটা বস্তুকে স্থাপন করে দিলাম, এখানে যখন স্থাপন করে দেব তখন কি ঘটনাটা ঘটবে, এই যে ইলেকট্রন গুলো আবর্তন করছিল, এই ইলেকট্রন গুলো তো নেগেটিভ আর এই হচ্ছে ধনাত্মক পজিটিভ, তার ফলে কি হবে, এই ইলেকট্রন গুলো এই পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু দ্বারা আকৃষ্ট হয়ে যাবে। আর যেহেতু নিউক্লিয়াসটা ধনাত্মক, সে কি করবে, বিকর্ষিত হবে, অর্থাৎ নিউক্লিয়াসের পজিশনটা এই জায়গায় হয়ে গেল, আর ইলেকট্রন গুলো যে কক্ষপথে আবর্তন করবে সেটা বৃত্তাকার নয় কিছুটা উপবৃত্তাকার হয়ে গেল, এরকম উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন, যার ফলে এই যে ইলেকট্রন যে সুষমভাবে বন্টিত ছিল, অর্থাৎ ইলেকট্রনের আধানের কেন্দ্রবিন্দু আর ধনাত্মক আধানের কেন্দ্রবিন্দু যে একটাই বিন্দু ছিল, সেটা না হয়ে ধনাত্মক আধান তোমার এই দিকে থাকলো আর ঋণাত্মক আধান এই দিক থেকে থাকলো, মানে সামগ্রিক ভাবে টোটাল পরমাণুটা ঋণাত্মক আধান এই দিকে শিফট করবে আর পরমাণু ধনাত্মক আধান এই দিকে শিফট করবে, মানে তাদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটার ফলে এটা যদি যেহেতু একটি পরমাণুর ক্ষেত্রে বললাম, এটা সমস্ত পরমাণুর ক্ষেত্রেই হবে, কখন হবে না যখন ওই পদার্থটা এইরকম তড়িৎগ্রস্ত বস্তু সংস্পর্শে থাকবে, মানে কাছাকাছি থাকবে, সরি সান্নিধ্যে থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে ধনাত্মক আধান ছিল, তাহলে এই প্রান্তটা তখন ইলেকট্রন গুলো যেহেতু এদিকে চলে আসছে, সেই জন্য এই প্রান্তটা তখন কি হবে, ঋণাত্মক, আর দূরবর্তী প্রান্তটা তখন কি হবে, ধনাত্মক। ঠিক আছে, তাহলে এই জন্য এই অনাহিত বস্তু, এটা কিন্তু অনাহিত বস্তু ছিল, সেই অনাহিত বস্তুটাও দেখো আহিত বস্তুর ন্যায় আচরণ করবে। ঠিক আছে, যার একটা প্রান্ত হবে ধনাত্মক এবং একটা প্রান্ত হবে ঋণাত্মক। তোমাদেরকে এটাই মনে রাখতে হবে যে আহিত বস্তুর নিকটতম প্রান্ত, এটা নিকটতম প্রান্ত, নিকটতম প্রান্ত হবে বিপরীত জাতীয় আধান আর দূরবর্তী প্রান্ত হবে সমজাতীয় আধান। আর এই নিকটতম প্রান্তের আধানকে বলা হয় বদ্ধ আধান, আর এটাকে বলা হবে মুক্ত আধান। কেন বলা হয়, তার কারণ হচ্ছে যেহেতু এ ধনাত্মক আধান এবং এ ঋণাত্মক আধান এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করছে, পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে, সেই জন্য সহজে যেতে পারবে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এ ধনাত্মক এবং এও ধনাত্মক, এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, যদি কোনো উপায় পায়, সুযোগ যদি পায় তখন কিন্তু বেরিয়ে যাবে ওখান থেকে, সেই জন্য তাকে মুক্ত আধান বলা হয়। আর এই আধানটা আবেশ সৃষ্টি করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আবেশী আধান, আবেশী আধান। আর এর ফলে যে আধান দুটো তৈরি হলো, অর্থাৎ বদ্ধ আধান এবং মুক্ত আধান যে তৈরি হলো, এই দুটোকে বলা হচ্ছে আবিষ্ট আধান। আবিষ্ট আধান আবেশের ফলে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মুক্ত আধান এবং বদ্ধ আধানকে একসঙ্গে আবিষ্ট আধান বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে একটা ব্যাপার আছে, যেমন ভাবে আমি বলেছিলাম যে ধরো এইখানে এই চুম্বক এবং লোহা, এদেরকে যখন তুমি এবার আলাদা করে দিবে, মানে কিছুটা দূরে, চুম্বককে দূরে সরিয়ে নিয়ে গেলে এই লোহার টুকরো গুলো থাকবে, মানে তখন এই লোহা যে চুম্বকের ন্যায় আচরণ করছিল তার চুম্বক ধর্ম থাকবে না, সাধারণ লোহায় পরিণত হবে। ঠিক একই রকম ভাবে যখন এই ধাতব পদার্থের কাছাকাছি তুমি, ধাতব পদার্থের কাছাকাছি যখন তুমি এটা ধনাত্মক আধান আহিত বস্তুটাকে রাখছো, ততক্ষণ যতক্ষণ কাছাকাছি থাকবে, স্পর্শ না করিয়ে কাছাকাছি যতক্ষণ থাকবে, ততক্ষণ ওই পদার্থটা তড়িৎগ্রস্ত বস্তুর ন্যায় আচরণ করবে। আর যেই এখান থেকে একে সরিয়ে দিবে, অমনি কি হবে, এই নিঃসরিত হয়ে যাবে। কারণ কি না, তখন আবার এই যে ডিস্ট্রিবিউশনটা যে যেমন ছিল, অর্থাৎ সুষম বৃত্তাকার কক্ষপথে আবর্তন করেছিল, ঠিক সেরকম হয়ে যাবে, যার ফলে এই আধানটা আবার শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার আবেশী আধান এবং আবিষ্ট আধান। আচ্ছা এবারে তাহলে এই অংশটা এখানে পড়বে, যে এইখানটায় লেখা আছে যেটা আহিত বস্তুর প্রভাব তার নিকটতম প্রান্তে সাময়িকভাবে তড়িৎ আধান আবিষ্ট হয়, এটা পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় আধান, আহিত বস্তু সরিয়ে নিলে আধান অন্তর্হিত হয়, মানে আগের কন্ডিশনে ফিরে আসে।
ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যাটাও বলে দিলাম, এটা করবে। আর মুক্ত আধান বদ্ধ আধানের সংজ্ঞা যেটা বললাম, এই সংজ্ঞাগুলো পড়বে। আবিষ্ট আধান আবিষ্ট আধান সংজ্ঞা পড়বে। স্বর্ণবদ্ধ তড়িৎক্ষণ, তড়িৎ পর্দা। তড়িৎ পর্দাটা একটু বলে দিই। আচ্ছা, সেটা বলার আগে কোন একটা বস্তুকে যখন আহিত করা হয়, এই আধানটা কোথায় থাকে, এটা জাস্ট একটা এমসিকিউ বা অবজেক্টিভ কোশ্চেনের জন্য জেনে রাখতে হবে। তো নরমালি যখন কোনো পরিবাহীকে আহিত করা হয়, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা কেন করে সেটা একটু জানতে হবে। দেখো, আমরা পড়লাম যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, এটা পরস্পরকে বিকর্ষণ করে। তো ধরে নাও এরকম কোন একটা ধাতব গোলক, তো এই গোলকের মধ্যে আর একটা এরকম ভাবে একটা গোলক তৈরি করা হয়েছে, যার ভিতরের একটা ব্যাসার্ধ আছে R1 আর এর বাইরের একটা ব্যাসার্ধ আছে R2। ঠিক আছে, এইটা কিন্তু পুরো নিরেট, এই অংশটা। এবারে তুমি একে আহিত করলে, আহিত করলে আমি ধরে নিচ্ছি এর ভিতরেও আধান থাকবে আর বাইরেও আধান থাকবে। কিন্তু আমরা এখন জানবো যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠেই থাকবে, ভিতরে থাকবে। এখন কোশ্চেন হলো কেন কেন থাকবে? তার কারণ হচ্ছে, এই যে বললাম যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করলে যে কোনো একটা সিস্টেম সাম্যাবস্থায় থাকবে কখন? যেমন ধরো, তো এখানে আধানগুলোর মধ্যে যেহেতু পারস্পরিক বিকর্ষণ বলটা কাজ করছে, তো সেই কারণে ওরা সাম্যাবস্থায় থাকার জন্য যতটা সম্ভব যতটা দূরে থাকা যায় এই চেষ্টাটাই ওরা করবে। সেইটা তখনই সম্ভব হবে যদি বাইরের পৃষ্ঠে থাকে। কারণ ভিতরের পৃষ্ঠে থাকলে ধরে নাও তুমি এখানে কিছু পরিমাণ আধান দিয়েছো, ভিতরে তোমার ধরে নাও 100টা এরকম ইলেকট্রন আছে, বা ইলেকট্রনের ঘাটতি আছে, প্রোটন আছে 100টা। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই 100টা ইলেকট্রন যদি এই জায়গায় থাকে, যতটা তাদের মধ্যে গ্যাপ হবে, যদি বাইরের পৃষ্ঠে থাকে গ্যাপটা নিশ্চয়ই আরো বেশি হবে, তাহলে বিকর্ষণ বলটা তখন কমে যাবে, তাহলে সাম্যাবস্থায় থাকতে পারবে। সেই কারণে আধান বাইরের পৃষ্ঠে সবসময় অবস্থান করে। ঠিক আছে, যে কোনো পরিবাহী। আচ্ছা, এরপরে এখানে তড়িৎ পর্দা একটা কি সেটা একটু পড়ে রাখতে হবে। তড়িৎ পর্দা এটা হচ্ছে কোন নীতির উপর ভিত্তি করে এই তড়িৎ পর্দা তৈরি, এইটা তোমাকে জানতে হবে। পরীক্ষায় কোশ্চেন থাকে এটা, যে আধান পরীক্ষক সরি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই নীতির উপর ভিত্তি করেই তোমার এটা তৈরি। ঠিক আছে, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই নীতির উপর ভিত্তি করে তড়িৎ পর্দা তৈরি। তড়িৎ পর্দা কি যদি জানা হয়, তাহলে সেটা হচ্ছে এইটাই জানবে যে পর্দা সাধারণত কি কাজে লাগে। পর্দা কি কারণে ব্যবহার করা হয়? একটা থেকে আর একটা আলাদা রাখার জন্য, সেপারেশন করার জন্য। তো এখানেও মানে বাইরের যে দৃশ্য সেটা যেমন ভিতরে দেখতে পাবে না, বা ভিতরের দৃশ্য বাইরেও দেখতে পাবে, এটা আড়াল করার জন্যই পর্দা ইউজ করা হয়। এখানে তড়িৎ পর্দা কি না, তড়িৎ পর্দা হচ্ছে কোনো একটা স্থানকে তড়িৎ ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য এই তড়িৎ পর্দা। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র তড়িৎ পর্দা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি, শুধুমাত্র এইটুকুটাই তোমাদেরকে জানতে হবে।